11ই ফেব্রুয়ারি 2012। ক্যালেন্ডারের পাতায় এটি একটি সাধারণ দিন হওয়ার কথা ছিল, কিন্তু ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বলতম দুই নক্ষত্র সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি নিজেদের শোবার ঘরে নিথর দেহে পড়ে রইলেন। এই মৃত্যু কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধের এক বিভীষিকাময় অধ্যায়। আজ 14 বছর পর 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন পেছনে ফিরে তাকাই, তখন প্রশ্ন জাগে, কে সেই হত্যাকারী? কেন এক যুগেও 114 বার পিছিয়ে গেল তদন্ত প্রতিবেদন? এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। সাগর সরোয়ার ক্যারিয়ার শুরু করেছিলেন প্রিন্ট মিডিয়ায়। অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল তীক্ষ্ণ নজর। ইত্তেফাক, যুগান্তর, সমকাল হয়ে 2007 সালে পাড়ি জমান জার্মানিতে। সেখানে ডয়েচ ভেলেতে আন্তর্জাতিক রাজনীতি ও প্রবাসী বাঙালিদের নিয়ে কাজ করে কুড়িয়েছিলেন হাজারো মানুষের ভালোবাসা। আর মেহেরুন রুনি এটিএন বাংলার এক দুঃসাহসী ক্রাইম রিপোর্টার। 2008 সালে তিনি জার্মানিতে সাগরের কাছে চলে যান। সেখানে 3 বছর থেকে সাংবাদিকতার আন্তর্জাতিক মান রপ্ত করে দেশে ফেরেন এই দম্পতি। তাদের লক্ষ্য ছিল পেশাদার সাংবাদিকতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। 2007 সালে তাদের জীবনে আসে পুত্র সন্তান মাহির সারোয়ার মেঘ। ব্যস্ততার মাঝেও তারা ছিলেন আদর্শ বাবা মা। কিন্তু কে জানত মেঘের শৈশব এই রক্তরাঙা সকালে থমকে যাবে। 10 ফেব্রুয়ারি 2011। মেঘের স্কুলের পিকনিক ছিল। সারাদিনের ব্যস্ততা শেষে দুপুরে রুনি বাসায় ফেরেন। বিকেল 4:52 তৌফিক নামে এক ব্যক্তি আসেন ফ্ল্যাটে, যার প্রবেশের রেকর্ড থাকলেও বের হওয়ার কোনো তথ্য নেই। রাত 10টায় গার্ড পরিবর্তন হয়। রাত 2টায় অফিস শেষ করে বাসায় ফেরেন সাগর। সিসিটিভি বা গার্ডের রেজিস্টারে সব স্বাভাবিকই ছিল, কিন্তু ভোর 5টা গার্ড পলাশ শুনতে পায় বিকট চিৎকার। সেই চিৎকার ছিল মেঘের। 5 বছরের এক শিশু যখন ফোনে তার নানুকে বলছে, বাবা মা মারা গেছে, তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তখন পৃথিবীর সময় যেন থমকে যায়। সাগরকে 28 বার ছুরিকাঘাত করা হয়েছিল। হাত পা বাঁধা ছিল চাদর দিয়ে। রুনিকে বেডের উপর পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার হলো, ঘরে দামি সোনা বা টাকা থাকলেও আততায়ীরা শুধু সাগরের ল্যাপটপ আর ফোন নিয়ে যায়। প্রশ্ন হলো, কেন? কি ছিল সেই ল্যাপটপে? সাগর সরোয়ার ও মেহেরুন রুনি কোনো সাধারণ সাংবাদিক ছিলেন না, তারা ছিলেন তথ্যের খনি। সাগর কাজ করেছিলেন জ্বালানি খাতের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে, যার সুতো গিয়ে ঠেকেছিল হাসিনার অতি কাছের ব্যবসায়ীদের কাছে। ধারণা করা হয় তাদের কাছে ছিল 2009-এর পিলখানা হত্যাকাণ্ডের এমন কিছু ভিডিও ফুটেজ যা ফাঁস হলে হাসিনার মসনদ সেই সময় ধূলিসাৎ হয়ে যেত। ফ্যাসিস্টের প্রধান শত্রু হল সত্য, আর সেই সত্যের কণ্ঠরোধ করতেই কি 2012 সালের 11ই ফেব্রুয়ারি বেছে নেওয়া হয়েছিল 48 ঘন্টার মধ্যে, যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যখন 48 ঘন্টা সময় দিলেন, আসলে সেটি ছিল খুনিদের পালানোর সময়। তদন্তের দায়িত্ব দেয়া হলো র্যাবকে, যারা ছিল হাসিনার ব্যক্তিগত টেতে স্কোয়াড। সিআইডি বা পিবিআই এর মতো দক্ষ সংস্থাকে দূরে রাখা হলো। শেখ হাসিনা নিজে এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি যখন বলেন বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ নয়, তখন তিনি মূলত খুনিদের এই বার্তাই দিয়েছিলেন যে তোমরা নিরাপদ। এটি ছিল একজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুনিদের দেওয়া সরাসরি লাইসেন্স। তদন্তকে ভিন্ন খাতে নিতে সাজানো হলো চোর নাটক। 4 ইঞ্চির গ্রিল দিয়ে চোর ঢুকেছে বলে দাবি করলেন ডিবির এডিসি মশিউর রহমান, অথচ সেই গ্রিল দিয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঢোকা অসম্ভব। এই সাফল্যের পুরস্কার হিসেবে মশিউর রহমান পদোন্নতিও পেয়েছিলেন। র্যাব দাবি করল ডিএনএ পরীক্ষার জন্য নমুনা আমেরিকায় পাঠাতে হবে। দেশে মাত্র 50 লক্ষ টাকায় যা সম্ভব ছিল, তার জন্য ব্যয় করা হলো প্রায় 2 কোটি টাকা। তদন্তের নামে আমেরিকা ভ্রমণ করলেন কর্মকর্তারা। ফলাফল কিছুই না, শুধু জানানো হলো অজ্ঞাত 2 জনের ডিএনএ পাওয়া গেছে, কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তিরা কারা তার জানানো হলো না। সাগর রুনির খুনের বিচারে উত্তাল ছিল রাজপথ, কিন্তু হঠাৎ
আন্দোলনের গর্জন কেন থিতিয়ে গেল? উত্তরটা লুকিয়ে আছে তৎকালীন সরকারের দেওয়া সুযোগ সুবিধার মধ্যে। ইকবাল সুবহান চৌধুরী হলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, মঞ্জুরুল হাসান বুলবুল পেলেন এটিএন বাংলার দায়িত্ব, শাবান মাহমুদকে পাঠানো হলো দিল্লির দূতাবাসে। রক্তের বিনিময়ে কি পদ পদবি কেনা হয়েছিল? এটি আজ এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। কেন এই খুন? তিনটি প্রধান কারণ সামনে এসেছে। এক, এনার্জি সেক্টরের দুর্নীতি। সাগর এনার্জি সেক্টরের দুর্নীতি নিয়ে কাজ করছিলেন। বড় কোনো সিন্ডিকেটের মুখোশ খুলে দেওয়ার ভয়ে কি তাকে সরানো হলো? 2, পিলখানা হত্যাকাণ্ডের ফুটেজ। ধারণা করা হয় 2009-এর বিডিআর বিদ্রোহের এমন কিছু সংবেদনশীল ফুটেজ তাদের কাছে ছিল যা ফাঁস হলে তৎকালীন ক্ষমতা নড়ে উঠত। 3, পরকীয়া ও ব্যক্তিগত কলহ। এই গুজবটি ছড়িয়েছিলেন এটিএন বাংলার কর্ণধার মাহফুজুর রহমান, কিন্তু তদন্তে এর কোনো ভিত্তি মেলেনি। ঘটনা হলো সবকিছু ফালাই দিয়ে কাজ ফালাই দিয়ে সে রাত 2টার সময় ভাটকে বাড়িতে আসে। এটা কিন্তু সবারই প্রশ্ন। যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় সে ভট করে সে রাত 2টার সময় বাসায় গেছে। হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে, দেখার পরে সে সহ্য করতে পারেনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। আজ সেই 48 ঘন্টা 14 বছরে রূপ নিয়েছে। 2024-এর গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট বদলায়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিচার ব্যবস্থার আন্তরিকতায় গঠিত হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স, পিবিআই, সিআইডি, র্যাব ও আর্মি। টাস্কফোর্সের সাম্প্রতিক প্রতিবেদনের চুম্বক অংশ: হত্যাকাণ্ডটি ছিল আশেপাশের অপেশাদার খুনিদের কাজ। রান্নাঘরের ছুরি বটি ব্যবহার। ডিএনএতে 5 থেকে 6 জনের মিশ্রণ পাওয়া গেছে, যার মধ্যে সাগর ও রুনির বাইরে 2 জন অজ্ঞাত পুরুষের উপস্থিতি নিশ্চিত। কোনো চুরি বা ডাকাতির উদ্দেশ্য ছিল না, এটি ছিল টার্গেটেড কিলিং। মেঘ আজ 19 বছরের যুবক। তার চোখের সামনে আজও সেই রক্তাক্ত স্মৃতি ভাসে। রুনির মা বিচার না দেখেই পরপারে চলে গেছেন। সাগরের মা আজও ছেলের কবরে যান না, কারণ তিনি জানেন না ছেলেকে কি জবাব দেবেন। একটি দেশ কতটা বিচারহীন হতে পারে তার প্রতীক হয়ে আছে সাগর রুনি কেস। 2026 সালেও যখন টাস্কফোর্স আরও 6 মাস সময় চায়, তখন বিচারপ্রার্থী মানুষের মনে একটাই প্রশ্ন: আর কতদিন? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপিদের জিজ্ঞাসাবাদ করলে কি বেরিয়ে আসবে পর্দার আড়ালে সেই রাঘব বোয়ালদের নাম? সত্যের জয় হবেই, এই বিশ্বাস নিয়ে মেঘের মতো আমরাও তাকিয়ে আছি সেই দিনটির অপেক্ষায়, যেদিন খুনিদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।